দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক যে অপরাধ, যেই অন্যায় এরা করেছিল, বিশেষ করে এই যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠী, সেই সমর্থক গোষ্ঠীকে, সেই ছাত্র শিবিরকে, সেই পাক বাহিনীর ঔরস এবং রুহানি সন্তানদেরকে আরেকবার এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার চেষ্টাটি করে যাচ্ছে এই চলমান সময়ের আরেক পাকি প্রেতাত্মা বর্তমান ডিসি। এবং আমরা মনে করি যে এইভাবে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার মধ্য দিয়ে তারা 24-এ যেই প্রক্রিয়াটি করেছিল, সেই প্রক্রিয়াতে আমাদেরকে যত রকম সম্ভব স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় সঙ্গীত, লাল সবুজের পতাকা, 56,000 বর্গ মাইল, আমাদের বঙ্গবন্ধু, আমাদের সামগ্রিকভাবে আমরা যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি তাদেরকে কোণঠাসা করার একটা ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করার চেষ্টাটি তারা করে যাচ্ছে। তবে আমি মনে করি শুধু মেঘবল্লার বসু নয়, আমাদের যারা সত্যিকার অর্থে আমরা দেশকে ভালোবাসি তাদের যারা ভাই ব্রাদার আত্মীয় স্বজনদের সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে, তাদের সবার এ বিষয়ে সজাগ হওয়া উচিত। তা না হলে আমাদের জন্য একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি এই ক্যাম্পাস থেকে শুরু হতে পারে। কেননা আপনারা জানেন যে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, যতগুলো অভ্যুত্থান দেশের জন্য হয়েছে, প্রতিটি জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। আপনারা জানেন আমাদের শিক্ষা কাঠামোকে ধ্বংস করার জন্য একটা সময় এই ছাত্র সংঘ নামে একটা সংগঠন ছিল। সেই সময় মালেক, যাকে তারা দাবি করে যে তিনি হচ্ছেন তাদের এই ছাত্র শিবিরের প্রথম শহীদ, সেই মালেক কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য বড় ধরনের একটা ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে সেই মালেকের মৃত্যুর পরে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন আর ঢুকতেই পারেনি। আবার রাজনীতি করবে তো অনেক পরের কথা, নিজেদেরকে জানান দিতেই পারেনি। আমরা দেখলাম যে গত 16-17 বছর আমাদের এই এই সাবকন্টিনেন্টে যারা সত্যিকার অর্থেই এই ছাত্র শিবিরের নাম শুনলে শিউরে উঠত, তারা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছে। কিন্তু এই 24-এর 5ই আগস্টের পরে বঙ্গবন্ধু কন্যার এই দেশ ত্যাগের পরে আমরা দেখেছি যে এই ছাত্র শিবিরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। সেই ধারাবাহিকতায় আজকে একটা মিটিং এর নামে ছাত্র শিবিরের আস্ফালন আমরা দেখেছি। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ফরহাদ, এই ফরহাদকে ছাত্র শিবির এই ছাত্রলীগে যেই ব্যক্তিরা পদায়ন করেছিল, সদস্য করেছিল, আমি তাদের ধিক্কার জানাই যে এমন একটা ব্যক্তিকে তারা পদায়ন করেছিল। ছাত্র শিবিরের এই নেতাকে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে সে সময় সামনে নিয়ে আসতে। আজকে এই ফরহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি বঙ্গবন্ধুকে অস্বীকার করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই ফরহাদ অবদান রাখছে। শুধু অবদান রেখেই ক্ষান্ত হচ্ছে না, আগামী দিনগুলোতে যেন কেউ মোটা গলায় স্বাধীনতা, স্বাধিকার নিয়ে কথা বলতে না পারে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হলে হলে গিয়ে তারা থ্রেট দিচ্ছে। আপনারা জানেন যে মাঝখানে ফিল্টার মেশিন তারা দিয়েছে। এই ফিল্টার মেশিন যখন তারা দিয়েছে, পানির একটা সামান্য ফিল্টার মেশিন দিতে গিয়েও আমাদের সাধারণ শিক্ষার্থী, যারা প্রকৃতই সাধারণ শিক্ষার্থী, যারা কোনো দল মতের বাইরে থাকে, তাদেরকে কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের এই ভয়ের রাজত্বের প্রজা বানানোর জন্য। এটা যদি এভাবে যদি তারা চালাতে থাকে, আমরা খুব নিকট অতীতে, নিকট ভবিষ্যতে আমরা ওদেরকে যেইভাবে দেখেছি সেইভাবে তো দেখবোই। পাশাপাশি আমার কাছে মনে হয় যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে কোনোদিন গোলাম আজমের ছবি বা দেলোয়ার হোসেন সাইদির ছবি বা যুদ্ধাপরাধী যে কাদের মোল্লা ছিল, এদের ছবি কখনো আমাদের সামনে শো করা হবে এটা আমরা কল্পনা করিনি। কিন্তু এখন দেখছি যে এই ফরহাদের নেতৃত্বে সেখানে এই যুদ্ধাপরাধীদের ছবি লাগানো হয়েছে। যখন আমরা আমাদের যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, আমাদের প্রতিনিধি যারা, তারা যখন এখানে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের পরে এরা কি করলো, ছবিগুলো অপসারণ ঠিকই করেছে, কিন্তু সেখানে আবার নামগুলো দিয়ে রেখেছে যে ওই বিষয়ের সাক্ষী কারা ছিল, সেই সাক্ষীদের তথ্য সহ ছবি সহ কিন্তু তার এতটা অধ্যত্ত তারা দেখাচ্ছে। এই অধ্যত্তের এই প্রক্রিয়া থেকে যদি আমাদেরকে সরাতে হয়, আমি মনে করি আমাদেরকে এই সময় সবার আগে প্রতিবাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং যদি আমরা সে ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই, ঐক্যবদ্ধ হতে যদি কোনো কারণে পিছিয়ে পড়ি, সেক্ষেত্রে আমাদের আরেকটা পরাজয়
আমাদের সামনে থাকবে। কি বলবো, আমার অনেকগুলো কথাই দুইজন যারা আলোচক ছিলেন অনেক কথাই বলে ফেলেছেন, যেগুলো অধিকাংশ আমার বক্তব্যই। আসলে আপনাকে আপনি যখন কথা বলতেছিলেন আমি তখনই একটা সার্চ করে, আমাকে হয়তো দেখছেন আমি বিজি ছিলাম, আপনাকে দেখাই শিবির শুধু একটি সন্ত্রাসী সংগঠন নয়, রক কাটা পার্টি, এটা নতুন করে বলার কিছুই নাই। ঘাড় কাটা, রক কাটা, এটা নতুন। এরা যে গুপ্ত হত্যা করে ছাত্র দলেরই বহু নেতাকে মারতে আমি নিজে আমরা দেখেছি তখন। আচ্ছা, আমি আপনাকে একটু বলি, 2013 সালে আমেরিকান একটি সংগঠন যারা সন্ত্রাস নিয়ে কাজ করে, তারা ছাত্র শিবিরকে 3 নাম্বার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। 3 নাম্বার, রাইট, বিশ্বের 3 নাম্বার। এবং এটা এখনো ঘটে নাই। এরকম একটা সন্ত্রাসী সংগঠনের সাথে এই ভিসি বসে। আমি আমি এই কমরেডের কথা রাখলাম, তিনি তরুণ এবং তার অনেক বাইন্ডিংস আছে। বিভিন্ন কারণে বললেন তাকে বসতে বাধ্য করা হয়েছে। মনে করেন আমাকে তিনি পছন্দ করেন না, কিন্তু আপনি কি করলেন, কৌশলে আমাকে দাওয়াত এবং তাকে একই সাথে বিয়ের টেবিলে, আপনার বাস্তির বিয়ের টেবিলে দাওয়াত দিলেন, আমরা তখন বসতে বাধ্য। বিষয়টা এরকম ঘটেছে, এটা আমরা বুঝি। দেখেন আপনি, প্রথম হচ্ছে থাইল্যান্ডের একটি সংগঠন, আমি নাম বললাম না সঙ্গত কারণে। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের তালিবান। তৃতীয় নম্বর হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এবং এখনো সেই নাম কাটে নাই। যদি এখনো কেটে দিত আমরা বুঝতাম শিবির খুব ভালো বা মন্দ, সেটা প্রথম। তাহলে এখনো 2013 সাল থেকে এখন পর্যন্ত তাকে বলা হচ্ছে পৃথিবীর তৃতীয় 3 নাম্বার, 4, 5, 6, 7, 8, 9, 10 নয়, 3 নাম্বার। আমি আবার মনে করিয়ে দিলাম, এরা শুধু রাজাকার আল বদরদের সহযোগী ছিল না, এদের তো যেটা বললো যে নাম ছিল তো ইসলামী ছাত্র সংঘ, এখন তো ভুলে গেছে। সাপের খোলস পাল্টালেই কি সাপের কাজ পাল্টে যায় না আরো পুরো দমে কাজ করে? সাপ যখন খোলস পাল্টায় তখন কিন্তু কামড়ায় বেশি। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, আপনি যখন, আমরা বলি আঞ্চলিক ভাষায় সোলম, সোলম মানে খোলস। খোলসটা যখন পাল্টানোর পরে সে উন্মাদ হয়ে যায়, সে কিন্তু আরো বেশি কামড়ায়। এই ছাত্র শিবির তাই, সে পৃথিবীর 3 নাম্বার সন্ত্রাসী সংগঠন, সেটা বাংলাদেশে, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক, যেখানে কিংবদন্তি ছাত্র নেতার জন্ম হয়, যেখানে কিংবদন্তি ছাত্র নেত্রীর জন্ম হয়, যেখানে বাংলাদেশের ভাষা আন্দোলনের সৃষ্টি হয়, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন সৃষ্টি হয়, সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির তথাকথিত, এদের নাম হচ্ছে ইসলাম, কাজে অন্য কিছু। এখানে হয়তো অনেকেই এই বক্তব্যগুলো নিয়ে সমালোচনা, ইসলাম শব্দ আসলে অনেকে ভয় পায়, অনেকে রাজনৈতিক নেতা কথা বলতে চায় না। তো এদের যে কাজটা, এরা আজকে তো নতুন খোলস ধরে না। ছাত্র শিবির তো নিজেই বলতেছে যে জামাত এবং ছাত্র শিবির এই আন্দোলনের পিছনে ছিল। তারা প্রকাশ্য বলেছে, আমি এখন পর্যন্ত কোন বিএনপি, আওয়ামী লীগ বা বামপন্থী যারা একজনও বলে নাই যে না শিবির ছিল না, এটা প্রতিবাদ করেছে। হয়তো তারা বলে আমরাও ছিলাম, কিন্তু জামাত প্রকাশ্য বলেছে এই তো কিছুদিন আগে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তারা। যদিও এই মুহূর্তে ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড বলেছেন আমেরিকাতে, এখন আজকে কিন্তু সে না করছে, আরো না করবে। এরা কেবলমাত্র তো যে আমি ওকে রাগ করে, ওকে মেঘ মোল্লা বসু বলি, রাগ করে আর কি, দুঃখ করে হবে। তার আন্দোলনে এই ছাত্র ইউনিয়নের বা বাম সংগঠনের 200 লোকের আন্দোলনে কিন্তু পোস্টার নামাতে বাধ্য হয়েছে। আর এখন এতই চাপ পড়ছে যে ডক্টর ইউনূসের রুহানি আওলাদ, আমি সরি এই শব্দ ব্যবহার করার জন্য, এর চেয়ে আর আমি ভালো ভাষা ব্যবহার করতে পারবো না, তো সরি। এই রুহানি আওলাদ সে নিজে বলছে যে সে মাস্টার মাইন্ড না, আজকে বলছে, কিন্তু আপনারা পত্রিকা দেখেছেন। এখনই শখ মিটে গেল, এখনই স্বাদ মিটে গেল আন্দোলনের মাস্টার মাইন্ড। কয়েকদিন পর ডক্টর ইউনূস বলবে আমি তো কিছুই করি নাই, ছাত্ররাই আমাকে বসিয়েছে, আমাকে এই যে এই কমরেডের নাম বলবে সে বসিয়েছে, বিএনপির নাম বলবে বসিয়েছে। এই ডক্টর ইউনূস যখন পালাবে তখন এই কথা বলে যাবে। কিন্তু আসলে কে বসিয়েছে আমরা সবাই জানি, কিন্তু ভাসুরের নাম নিতে মানা। এখানে যে একটি সাম্রাজ্যবাদী শক্তি, একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র, একটি পরাশক্তি, সাথে তার 2 সহযোগী এশিয়ার এবং ইউরোপের শক্তি, এবং বাংলাদেশের লোকাল স্বাধীনতা বিরোধী শক্তি যে আন্দোলনের পেছনে ছিল, এটা সারা পৃথিবীতে জানে, শুধু আমাদের বাংলাদেশের মানুষজন জানে না, বা জানতে দেওয়া হয় না, বা জানলেও বলে না। এই ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই ভিসিকে যখন নিয়োগ দেওয়া হয়, নামো নিয়াজি আত্মসমর্পণ করেছিল, আরেক নিয়াজিকে ঢুকাইছে, তার যদিও তার নাম নিয়াজ খান। সে শিবিরের ক্যাডার, কে না জানে, তার ক্লাসমেটস আমাকে বলেছে, আমি সেটা পোস্ট দিয়েছি, বলেছি আমাকে গালাগালি করেছে সব পক্ষ। এমনকি আরো দুঃখজনক যে ছাত্র, এই আবার আওয়ামী লীগের ছাত্র সাহেব কিছুদিন ছিল, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ছাত্র সাহেব তো সব শিবিরই ছিল গত 15 বছর। আওয়ামী লীগের ছাত্র, দেখেন বামদের বলে আওয়ামী লীগের দালাল, বামদের বলে ভারতের দালাল,
কিন্তু এখন আমরা কি দেখতেছি, ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে লুকিয়েছিল এবং আরো যে ছাত্র দলের ভেতরে নাই সেটা আপনি কিভাবে গ্যারান্টি দিলেন? আসবে তার হ্যাঁ, এই যে একটু আগে যে বক্তা বলে গেলেন যে এরা যতটুকু ক্ষমতায় আসে ততটুকুই তারা ক্ষমতা প্রয়োগ করে, চান্স পাওয়া মাত্র এদের 20 দাঁত বের হয়ে যায়। উনি তো ভদ্রভাবে বলছে, ভদ্রলোক, আমি অত ভদ্রলোক না, উনি বলছেন যে হাতির দাঁত, কারণ উনি একটু বিশ্লেষক খুব সুন্দরভাবে বলে, আসলে বলতে হবে এটা 20 দাঁত। তাদের 20, এখন তাদের রূপটা হচ্ছে ধরা সাপ, মানে অবিষাক্ত সাপের বিষ, কিন্তু আসলে তারা 20 দাঁত নিয়ে বসে আছে। তারা সবাইকে মারবে, ছাত্রলীগকেও মেরেছে, ছাত্র দলকেও মারতেছে, বামপন্থীদের তো মারবেই সবল। আর যে আমি 1 মিনিট সময় নেব, ওই যে উনি বলেছেন, ভিসি নাকি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন দিলে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন কেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কেন? ও ছাত্র শিবিরকে নেওয়ার জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনক্লুসিভ নির্বাচন, আর সারা বাংলাদেশে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে ইনক্লুসিভ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? মানে হাউ ফানি, বা কত ফানি ম্যাটার, এটা তো হাসতে ইচ্ছে করতেছে। অপেক্ষা করেন, দেখেন কি হয়। আসলে ব্যাপারটি হচ্ছে যে এই ব্যাপারটি কিন্তু আগে ছিল না, যে এই মব কালচার বিশেষ করে কোর্টের ভেতরে, এটা কখনোই ছিল না। আর একটু আমরা একটু পেছনে ফিরে তাকাই, আসলে আমরা যেখানে থাকি বা আপনি যেখানে আছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে জাস্টিস নিয়োগ দেয় সরকার প্রধান। সেইটা আমেরিকাতে যখন ডেমোক্রেট থাকে তারা যে জাস্টিস নিয়োগ দেয়, ডেমোক্রেটরা তাদের আদর্শে বিশ্বাসী কাউকে নিয়োগ দেওয়া হয়, অথবা রিপাবলিকানরা যখন থাকে তাদের আদর্শে বিশ্বাসী কাউকে নিয়োগ দেয়। এখন এইখানকার যে জাস্টিস আছে এর ভেতরে মেজরিটি রিপাবলিকান, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প গত আগের টার্মে 3 জনকে দিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তো এইটা নর্মাল, কিন্তু আমরা বাংলাদেশে এটাকে মানি না, যে আমি সরকার চালাবো, আমি আমার ভাবাদর্শের মানুষকে নিয়োগ দেব, সেখানে তারা বিরোধিতা করবে। এটাকে মনে করে বাংলাদেশের মানুষ অ্যাবনর্মাল, কিন্তু সেটাই নর্ম। আপনি যখন সরকার চালাবেন আপনার আদর্শের মানুষ, তাহলে আপনারটা স্মুথ যায়। আরেকটা হচ্ছে যে কখনো পৃথিবীর কোথাও প্রধান বিচারপতি তার সামনের যে জিনিসগুলি থাকে সেইগুলির বিশ্লেষণ করে সে জাজমেন্ট দেয়, যার জন্য তাকে আইনের আওতায় আনা হয় না। এটা বোধহয় বাংলাদেশে। আর ইউনূস সাহেব যেটা করছেন সেটা হচ্ছে ওনার বক্তব্য, যেটা ওনার প্রেস সচিব যে বক্তব্যটা দেয় সেটা হচ্ছে ওনার বক্তব্য হিসাবে গণ্য হবে। ওনার প্রেস সচিব যেটা বলেছেন সেটা হচ্ছে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এখন ইংরেজিতে একটা কথা, হোয়াট কামস অ্যারাউন্ড দ্যাট গোজ অ্যারাউন্ড, এবং আর একটা হচ্ছে সবার একটা আর নিউটনের সূত্র যদি মানেন তাহলে প্রতিক্রিয়া আছে, এইগুলি চলতে হ্যাঁ বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন যদি এই অবস্থা চলতে থাকে, আমরা শুধু শুনি ফ্যাসিস্ট। এখন ফ্যাসিস্ট কাকে বলে একটু সংজ্ঞাটা দেখে আসি আগে, সংজ্ঞাটা দেখলে বোঝা যাবে। ফ্যাসিস্ট হচ্ছে যে এমন একটি সরকার যার তার ন্যূনতম সমর্থন আছে এবং তার সমর্থন দিয়ে সে তার যে আইডিয়া সেটা জনগণের উপরে, মেজরিটি মানুষের উপর চাপিয়ে দেয়। সেই দিক থেকে বিচার করলে শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধু কন্যা সরকার অজেনাতে ফ্যাসিস্ট। যদি ফ্যাসিস্ট বলেন, ফ্যাসিস্ট হচ্ছে ইউনূস সরকার যার জনপ্রিয়তা আছে সম্ভবত 1% বা 2%। তাহলে যদি ফ্যাসিস্টের সংজ্ঞায় পড়ে তাহলে সংজ্ঞা অনুযায়ী ফ্যাসিস্ট হচ্ছে ইউনূস সাহেব, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। উনি ক্ষমতায় আসলেন মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হিসাবে, উনি ক্ষমতায় এমনি আসেন নাই। এই যে যত হত্যাকাণ্ড হয়েছে গত বছর জুলাই আগস্টে, আপনি দেখেন ওনারা বলেছেন 150 থেকে 1,500 থেকে 2,000 হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু ওনাদের হিসাব অনুযায়ী 573 জনের লিস্ট আছে এবং তার ভেতরে যশোরে একটা হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছিল 19 জন, সেই 19 জনের নাম আছে। আবার আপনার গাজী টায়ারে যে 150-র উপরে মানুষ মারা গেছে তাদের নাম আছে, বিভিন্নভাবে এই নামগুলি আছে। তার মানে, এবং দেখা গেছে মুগ্ধর বাবাও বলছে যে তাকে পেছন থেকে গুলি করা হয়েছে কারণ সে একটা তথ্য দিয়েছিল এই ভিত্তিতে। তার মানে দেখা যায় যে, এবং সাখাওয়াত সাহেব স্পষ্টভাবে বলেছেন এই গত আন্দোলনের সময় 7.62 মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে। সুতরাং এই যে আন্দোলন বলেন, এইটা হচ্ছে যে যারা আন্দোলনটা করছিল তারা একটা ফ্যাসিস্ট গ্রুপ, সেটা হচ্ছে ইউনূস এবং ওনাকে যারা সমর্থন করছে তারাই। কারণ তাদের যদি টোটাল ভোট দেখেন, তাদের বিএনপি বাদ দিলে তাদের ভোট আছে 6 থেকে 7%। এই 6% মানুষ বা 7% মানুষ
শতাংশ মানুষ, 93% মানুষের উপর তাদের অপরাধকে, তাদের যে চিন্তা চেতনাকে চাপিয়ে দিচ্ছেন। তাহলে ফ্যাসিস্টের ভিতরে পড়ে ইউনূস এবং ইউনূসের সরকার বর্তমানে। এবং আপনি দেখেন যে ইউনূস সাহেব বারবার উনি ওনার মামলাগুলি কিন্তু উনি তুলে নিলেন এবং বিভিন্নভাবে কোর্ট হচ্ছে যে সরকার একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে প্রথম আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থা যেটা আছে সেটাকে ধ্বংস করে দিচ্ছেন। কিভাবে? গত বছর 3000-এর উপরে পুলিশকে মেরে ফেলছে। তো সুতরাং আপনি পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের মেরুদণ্ডটা ভেঙে দিলে তারা আসে এইখানে, দেখা যাচ্ছে পুলিশ নিয়ে আসছে, অথচ সেখানে ডিম মারতেছে, সেখানে সে মব সৃষ্টি করতেছে। কেন এটা বিচার করেন না? কারণ ওনার ক্ষমতায় যদি থাকতে হয়, ক্ষমতায় থাকতে গেলে ওনাকে এই মব সৃষ্টি করে এই ক্ষমতায় থাকতে হবে। উনি সাধারণভাবে ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, তাহলে কেন মব সৃষ্টি করতে হবে বা হত্যা মামলা দেওয়া হবে? জগলুল ভাই একটা কথা বললেন যে আগে প্রধান এক বিচারপতি বলেছেন যে ওনার নামে মামলা হতে পারে। একটা হচ্ছে ক্যান বি ডান, কুড বি ডান, অর এক জিনিস, আর একটা হচ্ছে ইজ কমপ্লিটলি যে ওকে, যে এটা হয়। দুইটা ভিন্ন জিনিস। আমি যেতে পারে এক জিনিস, আর যায় দুইটা ভিন্ন জিনিস। আইনের ভাষায় যে he said court does not accept that। জগদীশ ভাই ভালো জানবেন, আমি আইন সম্পর্কে জানি না যে তা না, এইটা কখনোই কোর্ট মানবে না। আরেকটা হচ্ছে যে একটা জিনিস করা যেতে পারে আর করা যায় কমপ্লিট, এটা ভিন্ন জিনিস। মেবি যদি আপনি একটা আর্গুমেন্ট দেন কোর্টে, যখন আর্গু করা হয়, যদি মেবি মানে হচ্ছে যে আপনি স্বীকার করে নিচ্ছেন যে এইটা আপনি যে এটা এক্স্যাক্টলি নেই, সেই জন্য আপনি মেবি শব্দটা ব্যবহার করেন কোর্টে। তো তখন জাজ এটার অপোনেন্টে চলে যায়, কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন যে এটা করা যায় না। তা এটা আসলে এটা প্রধান বিচারপতির এগেনস্টে করা যায় না। আপনি সেটা ইউনূস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার বা মানুষ একজন এটা করছেন, শুধু করছেন না, উনি এর আগে নির্বাচন সিইসির যিনি সভাপতি ছিলেন তাকেও জুতার মালা পরিয়ে তাকে যারা জুতা পিটা করলো, কেন তাদেরকে বিচারের আওতায় আনা হলো না? যদি আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ইউনূস সাহেব যিনি বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, তাহলে কেন তাদেরকে বিচারের আওতায় আনা হলো না? অথবা অন্য যাদেরকে আসাদুজ্জামান নূর বলে, রাশেদ খান মেনন বলে, ওনাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে হত্যা মামলা। এই হত্যা মামলাগুলি হচ্ছে যে আপনি যদি সংস্কারের কথা বলেন, তাহলে এই সংস্কারটা করতেন যে কারোর বিরুদ্ধে হত্যা মামলা করা যাবে না, আর হত্যা মামলা করলেও তাকে জেল ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি অপরাধ প্রমাণিত না হবে। তা আপনি অপরাধ প্রমাণ না করে একজনকে শাস্তি দিচ্ছেন, তাকে মবের মাধ্যমে তাকে না যে হেনস্থ করছেন, তাকে তার পরিবারের কাছে, দেশের কাছে। এখন আমি জানি না বাংলাদেশে এটা আইন আছে কি নেই, যে এই যে যারা করছেন তাদের বিরুদ্ধে মানহানিকার মামলা করা যাবে কিনা, আমি এটা এখন পর্যন্ত দেখিনি, আমি দেখবো একটু। যদি করা যায় তাহলে আমি বলবো যে এই সমস্ত পরিবার ভবিষ্যতে মানহানিকর মামলা দায়ের করবে, এবং যাদেরকে এই বিনা অপরাধে জেলে নেওয়া হলো এবং মবের মাধ্যমে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তার ভিতরে ইউনূস সাহেব বাদ যাবেন না, কারণ ওনার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন এইটা ওনার প্রেসার গ্রুপ, এবং ওনার তো একটা পার্টি আছে এনসিপি, এবং তারা বারবার ওনার যিনি উপদেষ্টা আছেন, এই যিনি তারা বারবার বলছেন এটা তো আমাদের সরকারি দল, সরকারি প্রোটোকল তারা ভোগ করছে। সুতরাং তাহলে এই সরকারি দলের মব সৃষ্টি করছে, মব জাস্টিস করছে, এটা বন্ধ করতে গেলে একটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা হয়, সেটা বন্ধ করা কঠিন, কারণ সরকারি এইটার অংশ। আরেকটা হচ্ছে যে অন্য মানুষে ক্রিয়েট করে, এইখানে সরকারি এটার জন্য দায়ী, এবং এইটা ভবিষ্যতে আরো বাড়বে, কারণ সরকার দায়ী।